এক গ্রামে বাস করত এক চাষি। তার এক ছেলে ছিল মানিক। মানিক ছিল হাদা ভোদা, যে যা বোঝাতো তাই বুঝতো। একদিন চাষি সারাদিন কাজ করে রাতে বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ সে দেখে একটা বীজ চকচক করছে। কি ব্যাপার? এই অন্ধকার রাতে চাঁদের আলোতে ওখানে কি চকচক করছে? দেখি তো গিয়ে। এত ছোট একটা জিনিস, তাও হীরের মতো চকচক করছে। দেখে তো মনে হচ্ছে এটা কোনো গাছের বীজ। যাই, এটা বাড়িতে নিয়ে যাই। কে কে ওখানে? কে কে ওখানে মাটি কোপাচ্ছে? ও তুমি? আমি ভাবলাম কে নাকি। তা এখানে কি করছিলে শুনি? ও কিছু না, একটা বীজ লাগালাম। কি বীজ? তা এই অসময় বীজ কোথায় পেলে শুনি? ওই তো রাস্তায় পড়ে পেলাম। চলো, আমাকে দুটো খেতে দাও, খুব খিদে লেগেছে। হ্যাঁ, চলো। তুমি খাটের উপর বসো, আমি তোমার জন্য খাবার আনছি। আচ্ছা, মানিক খেয়েছে? ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই নাও, খেয়ে নাও। বাবা, তুমি এসেছো? হ্যাঁ বাবা, তুমি কিছু বলবে? মা যে একটু আগে বললো তুমি আসার সময় আমার জন্য জিলিপি নিয়ে আসবে। আমি তো বাজারে যাইনি বাবা, কালকে নিয়ে আসবো। এখন ঘুমাও, যাও। আচ্ছা বাবা। পরের দিন সকালে কুণাল ঘর থেকে বেরিয়ে এসে দেখে বীজ লাগানোর জায়গায় একটা গাছ হয়েছে। যা ভেবেছিলাম তাই। এটা এখন কি গাছের বীজ সেটাই দেখার। যাই, আমি ক্ষেতের দিকে যাই। গিন্নি, গিন্নি, আমার কোদালটা ঘর থেকে নিয়ে আসো তো। রূপালী ঘর থেকে কোদালটা নিয়ে আসে। এই নাও তোমার কোদাল। শোনো গিন্নি, এই গাছটার দিকে খেয়াল রেখো, যেন এই গাছটা গরু বাছুরে খেয়ে না ফেলে। আচ্ছা, তুমি যাও। কুণাল ক্ষেতের দিকে চলে যায়। রূপালী গাছটার কাছে বসে বলে, এই গাছটা দেখতে এমন অদ্ভুত লাগছে কেন? দেখতে তবে কুমড়ো গাছের মতোই লাগছে। এমন সময় সেখানে মানিক আসে। মা, ও মা, এখানে তুমি বসে আছো কেন? কি আর করব, গাছ পাহারা দিচ্ছি। শোন, তুই ওই গাছটা সারাদিন দেখে রাখবি। আর শোন, এই গাছটা যেন গরু বকরি না খেয়ে যায়। খেয়ে গেলে তোর বাবা বকা দিবে। আমি গেলাম। রূপালী এই বলে চলে যায়। মানিক গাছটার কাছে বসে থাকে। এইদিকে কানাই তার জমিতে কাজ করছিল। এমন সময় সেখানে রামু আসে। ও কুণাল ভাই, সকাল সকাল জমিতে কাজ করছো দেখছি। তা আসলাম তো কাজ করতে। তা ঠিক, কাজ না করলে খাবে কি? তাই জমিটা কত টাকায় ঠিক করেছো? এই 3 টাকা ভাই। আচ্ছা থাকো, আমার অনেক কাজ আছে। কুণাল সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। গিয়ে দেখে তার ছেলে গাছটার পাশে বসে আছে। এ কি,
গাছটা অনেক বড় হয়ে গেছে। আর বাবা মানিক, তুমি এখানে বসে আছো যে? মা বলেছিল গাছটা পাহারা দিতে, যাতে গরু ছাগলে খেয়ে না যায়। আর বাবা দেখো, গাছটা অল্প অল্প করে কত বড় হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। আচ্ছা চলো বাবা, ঘরে চলো। পরের দিন সকালে কুণাল ঘুম থেকে উঠে এসে দেখে গাছে একটা সোনালী কুমড়ো ধরেছে। এ কি দেখছি আমি? এ তো সোনার কুমড়ো। ও মা, এ কি দেখছি গো আমি? এ তো সোনার কুমড়ো। গাছে যে সোনার কুমড়ো ধরেছে গো। হ্যাঁ গো, হ্যাঁ। যাক, এবার আর তোমাকে অন্যের জমিতে কাজ করা লাগবে না। শোনো না, বলি যে এই সোনার কুমড়োটা বাজারে বিক্রি করে আজ অনেক বাজার করে আনো না। হ্যাঁ গো, হ্যাঁ। আর দেখো, গাছের গোড়ায় কতগুলো চারা গাছ হয়েছে। বাজার থেকে এসে আমি আমার উঠোনে সোনালি কুমড়ো চাষ করব। আচ্ছা, তা করো। এখন তুমি হাটে যাও। কুণাল সোনার কুমড়ো নিয়ে বাজারে যায়। দেখতে দেখতে অনেক কদিন পার হয়ে যায় এবং কুণালের কুমড়ো বাগানে সব কুমড়ো গাছে সোনার কুমড়ো ধরে। ওগো, দেখো গো, আমাদের কুমড়ো বাগানে কত সোনার কুমড়ো ধরেছে। হ্যাঁ গো, হ্যাঁ। কালকে সব কুমড়ো তুলে হাটে বিক্রি করতে যাব। আচ্ছা, বেশ। ওগো, আমার জন্য একটা গলার হার বানিয়ে দেবে গো। দেবো গিন্নি, সব দেবো। আগে তো সব সোনার কুমড়ো বিক্রি করে নি। সেদিন রাতে কুণালের কুমড়ো গাছের বাগানে চাঁদের আলো পড়াতে তার সোনার কুমড়োগুলো চকচক করতে থাকে। আর এই দৃশ্য পটকা চোরের চোখে পড়ে। এ কি, কুণালের বাড়িতে ওগুলো কি চকচক করছে? ব্যাপারটা গিয়ে দেখতে হচ্ছে তো। আরে বাহ, এ তো দেখছি সোনার কুমড়ো চিকচিক করছে। আজকে আমার ভাগ্য খুলেই গেল। আমি বড় লোক হয়ে যাব। আমি অনেক বড় লোক হয়ে যাব। না 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 না, বেশি কথা না বলে এই সোনার কুমড়োগুলো নিয়ে কেটে পড়ি। পটকা চোর গাছের সব কুমড়ো একটা বস্তার মধ্যে তুলে নেয় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কুণাল তার বউ এসে দেখে গাছে একটাও কুমড়ো নেই। ওগো, আমাদের সোনার কুমড়োগুলো গেল কোথায়? আমিও এটাই বলি, আমাদের সব সোনার কুমড়ো গেল কোথায়? তাহলে রাতে কি চোর এসেছিল আমাদের বাড়িতে? হতে পারে। আমাদের গ্রামে চোর থাকার মধ্যে ওই পাড়ার পটকা চোর। শোনো গিন্নি, তুমি ঘরে যাও, আমি গিয়ে দেখে আসি পটকা চোর আমাদের কুমড়ো নিয়ে গেছে নাকি। এদিকে পটকা চোর সব কুমড়ো বিক্রি করে মনের আনন্দে রাস্তা দিয়ে হাঁটছে। ওই তো পটকা চোর মনে হচ্ছে, বাজারের দিক থেকেই আসছে। এই বলে কুণাল একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর পটকা চোরের কথা শোনে। রাতে অনেক বড় একটা চুরি করেছি, আজ রাতেও যেতে হবে। যদি আজকেও এমন একটা বড় মাল চুরি করতে পারি, তাহলে কাল এই গ্রাম ছেড়ে চলে যাব।
এই ব্যাপার, দাঁড়াও বেটা, আজ আমার বাড়ি এসে দেখো, দেখাচ্ছি মজা। সেদিন রাতে কুণালের বাড়িতে পটকাচোর আবার আসে কুমড়ো চুরি করতে। তারপর পটকাচোর যখনই কুমড়ো ছিঁড়তে যায়, এমন সময় ভয়ানক এক শব্দ ভেসে ওঠে। আজকে তোর গাড় মটকাবো আমরা। এই এই কে এই কে তোমরা? হে পটকা, আজও কুমড়ো চুরি করতে এসেছিস? ধর ধর পটকা চোরকে ধর, আজকে ওর গাড় মটকাবো। না 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 না, তোমরা আমার ঘাড় মটকাছো না গো। আমি আমি আর কোনোদিন এই কুমড়ো বাগানে আসবো নি। এই কুমড়ো বাগান কেন, আমি আর কারো কোনো কিছুই চুরি করবো না। আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও। এই কথা মনে থাকবে তো তোর? এরপর যদি চুরি করতে আসিস তাহলে তোর ঘাড় মোটকে খেয়ে ফেলবো। যা যা, ঝটপট দৌড় মার, না হয় ঘাড় মটকাবো। পটকাচোর দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপর তোরটা মনে হয় অনেক ভয় পেয়েছে। আর কেউ আমাদের কুমড়ো বাগানে কুমড়ো চুরি করতে আসবে না। এরপর কুণাল প্রত্যেকদিন একটি করে সোনার কুমড়ো বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ওগো, বসে বসে তোমাকে আর বৃষ্টি দেখতে হবে না। এই নাও ভাত আর ডাল, এবার জলদি করে খেয়ে আমায় উদ্ধার করো তো। এমন করে বলো না গিন্নি, এমন করে বললে যে খুব কষ্ট লাগে গো। আমি তো তোমার স্বামী, তাই না? এমন করে বলবো না তো কেমন করে বলবো শুনি? আজ 2 মাস ধরে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য ঠিক মতো না পারছি ভালো মন্দ খেতে, আর না পারছি কোথাও যেতে। এভাবে কি মানুষ বেঁচে থাকে বলো? এটাকে কি বেঁচে থাকা বলে? কি করবে গিন্নি, সবই তো বিধাতার খেলা। আজ এই 2 মাস ধরে বৃষ্টি নেমেই চলেছে, তা যে থামবার কোনো নামগন্ধ নেই। এদিকে 2-3 মাসের বৃষ্টি যে চারিদিকে একেবারে পানি জমে গেছে, এটা কি আর আমাদের হাতে আছে বলো? সবই তো বিধাতার খেলা। সব বিধাতার উপর ছেড়ে দিলে আমাদের পেট চলবে কি করে শুনি? বিধাতার কাজ বিধাতা করবে, আর আমাদের কাজ আমাদেরকেই তো করতে হবে। তুমি জলদি করে ভালো একটা কাজ খুঁজে বের করো তো, নয়তো এই সব ডাল ভাত আমি আর খেতে পারবো না। এসব খাওয়ার চেয়ে বরং তুমি আমাকে বাপের বাড়িতে রেখে এসো। আরে কিসের মধ্যে কিসের কথা বলছো গিন্নি? তুমি আবার বাপের বাড়ি কেন যাবে শুনি? আর এই বৃষ্টির সময় তো তুমি তোমার বাপের বাড়িতে কোনোভাবেই যেতে পারবে না। আর কয়েকটা মাসের ভেতর যদি বৃষ্টি না থামে, তাহলে তোমাকে নিয়ে আমি অন্য একটা উপায় খুঁজে দেখব, এই কথা দিলাম। তুমি এই কথা তো আরো 3 মাস ধরে বলে আসছো, কই কখনো তো তোমাকে কিছু করতেই দেখলাম না। যত সব। এখন জলদি করে খেয়ে বাজারে যাও দেখি, বাজার থেকে চাল আর ডাল নিয়ে এসো, নইলে কিন্তু ভাত আর ডালটাও পেটে পড়বে না, না খেয়েই মরতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গগিন্নি, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তার আগে দুটো তো খেয়ে নি নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খাওয়া শুরু করো, আমি ততক্ষণে বাজারের ব্যাগটা নিয়ে আসছি। আরে এ কি, নৌকাটা তো দেখছি একেবারেই ভিজে গেছে। এই ভেজা নৌকা নিয়ে আমি কিভাবে এখন বাজারে যাব সেটাই তো বুঝতে পারছি না। এই যে, এই নাও ছাতা আর বাজারের ব্যাগ। ছাতাটা মাথায় দিয়ে দিও, আর বাজারের ব্যাগটা নৌকায় রেখে দাও, এরপর নৌকা নিয়ে বাজারে যাও। এই না হলে আমার বউ, দেখো মাথায় কি বুদ্ধি, আমি বলতে না বলতেই দেখছি ছাতাটাও নিয়ে এসেছো।
দাও দাও, আমাকে জলদি করে ছাতাটা আর বাজারের ব্যাগটা দাও। আমি নৌকা নিয়ে এখনই বাজারে চলে যাচ্ছি। বলা তো যায় না, বৃষ্টি আবার কখন বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আর শোনো, যদি পারো তাহলে একটা মাছ কিনে নিয়ে এসো। মাছ? আচ্ছা ঠিক আছে, যদি টাকাতে হয় তাহলে অবশ্যই একটা মাছ কিনে নিয়ে আসবো। ও নিয়ে তুমি অত ভেবো না গিন্নি। আরে ও গোপাল ভাই, দোকানে আছো দেখছি। তা আমার যে কিছু বাজার লাগবে, জলদি করে দিতে পারবে তো? ওদিকে আবার কখন বৃষ্টি নেমে যায় সে কথা তো আর বলা যায় না। তাই তো বৃষ্টির আগেই চাচ্ছি বাজার নিয়ে বাড়ি চলে যেতে। ও সব নিয়ে তুমি ভেবো না ভাই, তোমার যা যা লাগবে শুধু আমাকে বলো, আমি জলদি করেই তোমার সব কিছু বাজারের ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। তুমি শুধু টাকা আর বাজারের ব্যাগটা দাও। তো শোনো গোপাল ভাই, আমার ওই ব্যাগে 5 কেজি চাল আর 3 কিলো ডাল জলদি করে ব্যাগে ভরে দাও। গোপাল ভাই, আমার যে আবার অত সময় নেই বুঝলে, কখন বৃষ্টি নেমে যায় কে জানে। ঠিক আছে কৈলাস দা, তুমি একটু বসো। এই তো তোমার এই 5 কেজি চাল আর এই 2 কিলো ডাল। আর যে টাকাটা হয়েছে তাতে তুমি আর 10 টাকা ফেরত পাবে, বুঝলে? মাত্র 10 টাকা ফিরেছে? আচ্ছা ঠিক আছে গোপাল ভাই, তুমি আমাকে 10 টাকাটাই ফেরত দাও। গিন্নি তো বললো বাজার থেকে টাকা ফিরলে মাছ কিনতে। আজ তো বাজার সদাই করবার পর মাত্র 10 টাকা ফিরলো, কিন্তু এই 10 টাকায় তো মাছের কাঁটাগুলোও পাবো না। না, এই 10 টাকা দিয়ে আর কিছু না করে বরং 1 কাপ চা খেয়ে বাড়ি চলে যাই। ওই তো পাশেই হরিদাদার একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, যাই 1 কাপ চা খেয়ে আসি। আজকে 2-3 মাস হতে চললো একটানা বৃষ্টি নেমেই চলেছে। এভাবে চলতে থাকলে তো পুরো গ্রাম এক সময় জলের তলায় ডুবে যাবে। তখন তো আর আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। সে কথা আর বলো না হরিদাদা, সে কথা বলে আর কি লাভ বলো। আজকে 3 মাস ধরে মনে হচ্ছে এই বৃষ্টির সাথেই সংসার করছি। এই বৃষ্টির ভেতর বাজার করছি, খাচ্ছি, এমনকি কাজকর্ম সবই করতে হচ্ছে এই বৃষ্টির সাথেই। শুধু বৃষ্টি হলেও কথা ছিল দাদা, সেই বৃষ্টির জলে তো আবার চারিদিকটা একেবারে ডুবে গেছে। এতে করে যে দিন দিন আমাদের সমস্যা আরো বেড়েই চলেছে গো দাদা। ও কথা আর বলো না দাদা, এই বৃষ্টি তো আমাদের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। বৃষ্টির জলে গ্রামটা পুরো ডুবে যাওয়ার পাশাপাশি আমাদের জীবনটাও ডুবতে বসেছে। ইয়ার করবে দাদা, সবই তো বিধাতার লীলা খেলা, সে খেলা কি আর আমরা বুঝি গো? তুমি যাই বলো কৈলাস দাদা, এভাবে কিন্তু আর চলা চাই না। আজ 1টা বছর ধরে বৃষ্টির ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানদারি করছি। এই জলে যত সাপ পোকামাকড় আছে সবই সেই দোকানের ভেতরেই জড়ো হয়। বাবারে বাবা, এগুলো সাফ করতে করতে আমার জীবনটাই একেবারে শেষ হয়ে গেছে গো। এসব বলে তো আর কোনো লাভ নেই হরিদাদা, সবই তো 2-3 মাস ধরে চলছে। এখন এগুলোর সাথে ধীরে ধীরে মানিয়ে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই দাদা। সে তুমি ঠিক কথাই বলেছ। এই বৃষ্টির সাথে আমাদের সংসার চলছে 3 মাস ধরে, হয়তো ভবিষ্যতেও আরো চলবে। আরে এই তো বৃষ্টি চলে আসছে। এই নাও দাদা, তোমার টাকাটা তুমি রাখো, আমি এবার যাই। বৃষ্টি আসবার আগেই আমাকে আবার চলে যেতে হবে। এ কি মা, তুমি তো একেবারেই ভিজে গেছো। এই নাও, গামছা দিয়ে নিজের শরীরটা মুছে নাও আগে। হ্যাঁ মা, দে। হাত পা একেবারে ভিজে গেছে। আমি ভেবেছিলাম জল বেশি হবে না, তাই হেঁটেই চলে এসেছি। কিন্তু মা,
তুমি নৌকো দিয়ে না এসে বৃষ্টিতে ভিজে আসলে কেন? এইটুকু পথ ও পথ তো তুমি নৌকা দিয়েই আসতে পারতে। আরে মা, আমি ভেবেছিলাম তোদের বাড়ির পথে বৃষ্টির জল কম, তাই তোর বাবাকে গঞ্জে পাঠিয়ে আমি পথেই নেমে পড়েছিলাম। ও বুঝেছি, এবার তুমি ঘরে চলো তো মা। আরে এ তো মেঘ না চাইতেই জল। এ আমি কি দেখছি, একটা বড় মাছ কিনা লাফ দিয়ে আমার নৌকাতে উঠে পড়লো। তা বেশ ভালোই হয়েছে, ওদিকে গিন্নিও একটা মাছ নিয়ে যাওয়ার জন্য বলছিল। এবার এই মাছটাকে গিন্নির জন্য নিয়ে যাই। বৃষ্টি শুধু আমাদের জন্য দুঃখ বয়ে আনেনি, সাথে সাথে কিছুটা সুখও বয়ে এনেছে, সেটা এখন কিছুটা হলেও বুঝতে পারছি। গিন্নি, মা যে আজকে আসবে তুমি আমাকে বললে না? আমি তাহলে কিছু জিনিস বাকিতে হলেও বাজারটা করে আনতাম। আরে মা যে আজ আসবে সেটা তো আমিও জানতাম না। আরে এ কি, তোমার হাতে এত বড় একটা মাছ? মাছের তো অনেক দাম, তুমি এত বড় মাছ কিনলে কি করে গো? সে এক মজার কাহিনী গো গিন্নি। আসবার সময় আমি শুধু চাল আর ডাল কিনেই বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই মাছটা পানি থেকে লাফ দিয়ে আমার নৌকায় উঠে পড়লো, আর আমিও বিধাতাকে ধন্যবাদ দিয়ে মাছটা নিয়ে চলে এলাম। সে তুমি ভালোই করেছো, নইলে মায়ের কপালে আজ শুধু ডাল আর ভাতটাই জুটতো। এবার দাও তো দেখি, আমি মাছটা ভালো করে রান্না করে ফেলি। এই নাও। গিন্নি, এই বৃষ্টির ভেতরে মাছ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছে গো। কখনো ভাবিনি আজ তোদের বাড়িতে এসে হঠাৎ করে মাছ দিয়ে ভাত খাবো, তাও আবার এত বড় মাছ। সেটা তো কল্পনাতেও ছিল না রে। সেটা তো আমাদেরও কল্পনায় ছিল না মা, সবই বিধাতার ইচ্ছে বুঝলে। নইলে বৃষ্টির দিনে এরকম করে বাঁচা যায় নাকি? তুমি যাই বলো গিন্নি, বৃষ্টিতে যে আমাদের শুধু ক্ষতি করেছে তা নয়, সেই সাথে বৃষ্টি আমাদের কিছুটা হলেও উপকারও করেছে। এই বৃষ্টির দিনে তোদের সংসার দেখে আমি খুবই খুশি হয়েছি রে মা। আমি ভাবতেও পারিনি এই বৃষ্টির ভিতরে আমার মেয়েটা সংসার করে খেতে পারবে। আমি তোদের জন্য আশীর্বাদ করি রে মা, যাতে তোরা সব সময় ভালো থাকিস। সবই আপনার আশীর্বাদ মা।